আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। আদালতে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরের প্রিমিয়াম সুইটসের শোরুমে রাতের অন্ধকারে ভাঙচুর এবং কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভবন মালিকের বিরুদ্ধে। মাত্র ১ মাসে ভাড়া দিতে না পারায় শোরুমটিতে তালা লাগিয়ে দেয় ভবন মালিক। এমনকি লুটপাট শেষে সরিয়ে ফেলা হয় মালামাল। শোরুম কর্তৃপক্ষ মামলা করলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। শাহিন রেসার ক্যামেরায় জয়নাল আবেদিনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চলতি বছরের গেল মার্চের ২৬ তারিখ থেকে করোনা মহামারীর প্রভাবে দেশব্যাপী ঘোষণা করা হয় লকডাউনে স্বাভাবিকভাবেই বন্ধ থাকে সকল ব্যবসা প্রতিষ্ঠান। এমনই একটি প্রতিষ্ঠান রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের প্রিমিয়াম সুইটস। আর এই শোরুমটি বন্ধ হওয়ার পর শুরু হয় যত বিপত্তি। শোরুমটি বন্ধ থাকার কারণে ১ মাসের ভাড়া দিতে বিলম্ব হওয়ায় বিনা নোটিসে তালা ঝুলিয়ে দেয় ভবন মালিক। মার্চ পর্যন্ত ভাড়া ক্লিয়ার, ওদেরকে চিঠি দিলাম, ওরা আবার আমাদেরকে ২৩ তারিখে চিঠি দিল যে ৩ দিনের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। তো আমরা তো ৩ দিনের মধ্যে আসলে ভাড়া পরিশোধ করতে পারি না, কারণ অ্যাকাউন্টস অফিস সব বন্ধ। তখন তো খুব করোনার খুব প্রচণ্ড প্রকোপ, লোকজন সব বাসা থেকে আমরা অফিস করতেছি। পরবর্তীতে আমরা ২৮-২৯ তারিখে গেলাম, ওখানে যে দেখলাম শোরুমটা তালা মেরে দেওয়া। ভবন মালিককে শোরুমটি খুলে দেওয়ার জন্য চিঠি দিয়ে অনুরোধ করা সত্ত্বেও খুলে দেয়নি ভবন মালিক। উপায়ন্তর না দেখে থানায় সাধারণ ডায়েরি করেন প্রিমিয়াম সুইটস উত্তরা শাখা কর্তৃপক্ষ। তাতেও মেলেনি কোনো সমাধান। আমরা থানাতে আবার জিডি করলাম। পরবর্তীতে আমরা ওদেরকে আরবিট্রেশন নোটিশ পাঠালাম। পরবর্তীতে আমরা সিভিল কোর্টে গেলাম। সিভিল কোর্টে যাওয়ার পরে সিভিল কোর্ট থেকে আমাদেরকে স্ট্যাটাসকো দিল এবং ওদেরকে শোকজ করলো। পরবর্তীতে দিন যায় রাত আসে, রোজার ঈদ শেষে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমোদন দেয় সরকার। তখনও ভবন মালিককে পুনরায় তালা খোলার অনুরোধ করা হলেও তাও মানতে নারাজ ছিলেন ভবন মালিক। শোরুম কর্তৃপক্ষের সাথে ভবন মালিকের চুক্তি হয় ১০ বছরের, কিন্তু ভবন মালিক হুট করেই এক পর্যায়ে বলেন শোরুম সরিয়ে নিতে। এদিকে জজ কোর্ট থেকে রুল জারি হয় যে যেভাবে আছে সেভাবেই থাকবে, ভবনের জায়গায় শোরুমের জায়গায়। কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ করেনি ভবনের মালিক। এবং চুক্তিতে বলা আছে, যদি দেশে কোনো জরুরি অবস্থা হয়, কোনো আপনার প্যান্ডেমিক কোনো সিচুয়েশন হয়, আমার অ্যাডভান্স থেকে তারা ৩ মাস পর্যন্ত যদি ভাড়া পরিশোধ না করতে পারি, অ্যাডভান্স থেকে তারা কেটে রেখে দেবে। পরবর্তীতে আমরা ওইটা আবার ফিল আপ করে দেবো। এটাও চুক্তিতে বলা আছে। এই কোনো কিছু না মেনে তার ওর পরবর্তীতে আমরাও চিঠি দিচ্ছি, ওরাও চিঠি দিচ্ছে। পরে আমরা ১৭ জুনে একটা প্রপোজাল পাঠালাম যে এটা আসেন বসে আমরা সলভ করি। এক পর্যায়ে সেপ্টেম্বরের ১০ তারিখে রাতের অন্ধকারে ভবন মালিকের লেলিয়ে দেয়া বাহিনী ভাঙচুর চালিয়ে ২ কোটি টাকার মালামাল লোপাট করে নিয়ে যায়। ভাঙচুরের এ খবর পরের দিন শোরুম কর্তৃপক্ষ যখন পায় তখন থানায় মামলা করতে যায়, কিন্তু মামলা নেয়নি পুলিশ। পরবর্তীতে কোর্টে করা হয় মামলা করলেও কাজের কাজ হয়নি কিছুই, ধরা পড়েনি কোনো আসামি। এ বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের ডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, আসামি যতদূর জানি একজন মনে হয় দেশের বাইরে থাকে। আচ্ছা, আর একজন না দুজন আছে, তারা খোঁজ ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। এই প্রিমিয়াম সুইটস শুধু বাংলাদেশেই নয়, কানাডাতেও রয়েছে ব্যাপক চাহিদা, সুনাম এবং সুখ্যাতি। শুধুমাত্র বাংলাদেশেই প্রিমিয়াম সুইটসে কর্মরত রয়েছেন হাজারেরও ওপর কর্মকর্তা কর্মচারী। করোনায় স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছেন মানবিক হতে। সেখানে এমন অমানবিক চিত্রের দৃশ্যায়নে জড়িত ভবন মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দেখতে চান প্রিমিয়াম সুইটসের উত্তরা শাখার উপর জীবিকা নির্বাহ করা ৫০টিরও বেশি পরিবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা নিম্নাঞ্চলে ১৫টি গ্রামের ১০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ধান সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মেজর মোহাম্মদ আলী সুমন এবং বিএনপি থেকে সাইফুল আলম ভূঁইয়া সহ ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২০ অক্টোবর মঙ্গলবারে উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহের মহেশপুরে 585 বোতল ফেন্সিডিল সহ 3 জনকে আটক করল মহেশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার খালিশপুর কালীগঞ্জ মহাসড়ক পুলিশ বক্সের সামনে থেকে মাদকবাহী প্রাইভেট কার সহ মাদক পাচারকারীদেরকে আটক করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খালিশপুর কালীগঞ্জ মহাসড়কে টহলরত এসআই হায়াত মাহমুদের নেতৃত্বে সন্দেহভাজন প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে 585 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 3 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় চরমভাবে উদ্বিগ্ন স্থানীয় জনগোষ্ঠী। এক্ষেত্রে দেশি বিদেশি এনজিওগুলোরও উদাসীনতা ও বাণিজ্যিক মনোভাবই রোহিঙ্গার প্রত্যাবাসনে বিলম্ব হওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশিষ্টজনেরা। এতে স্থানীয়দের মাঝে মানসিক চাপ ও আর্থিক সংকট ধারণ করেছে প্রকট। এই সংকট নিরসনে কার্যকরী ভূমিকা চান স্থানীয়রা। কক্সবাজার থেকে এসতে ফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে উখিয়া টেকনাফের স্থানীয় অধিবাসীরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়েছে। বসত ভিটে, চাষের জমি, ফলজ ও বনজ বাগানে যত্রতত্র রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করায় মানবিক সংকটে দিন কাটছে তাদের। রোহিঙ্গারা ত্রাণ ও নানাবিধ সহায়তার উপর নির্ভরশীল হলেও স্থানীয়রা এক্ষেত্রে চরম অবহেলিত। রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের 70% চাকরির কথা থাকলেও তা এখনো কার্যকর করেনি এনজিওগুলো। তার প্রতিবাদে বিভিন্ন সময় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বিভিন্ন এনজিও দেশি বিদেশি সাহায্যকারী সংস্থা কর্তৃক রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাজেটের 25% স্থানীয়দের জন্য নির্ধারিত ব্যয়ের সুষ্ঠু ব্যবহার ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্থানীয়দের অগ্রাধিকার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্বরান্বিত করতে সরকার এবং এনজিওগুলোর দ্রুত হস্তক্ষেপ চান স্থানীয়রা। নয়তো অধিকার বাস্তবায়নে আইনি লড়াইয়ের কথাও জানান তারা। 70% হোস্ট কমিউনিটির জন্য চাকরি নিশ্চিতকরণ করতে হবে, সেই সকল বিষয়ে আমরা মূলত এখানে আজকে ঐক্যবদ্ধ হয়েছি। ফালংকলি ইউনিয়ন তোটা এখানে 22টি ক্যাম্পের আমাদের এলাকায় বলতে গেলে আমাদের এলাকায় 2% ছেলেরা ওখানে চাকরি করতেছে না। জেলা প্রশাসন সহ সবাই যদি এটাকে অনুধাবন করে তাহলে এই অধিকার সহজেই বাস্তবায়ন হবে। রোহিঙ্গাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতার পাশাপাশি স্থানীয়দের চাকরি না দেওয়ার পেছনে রয়েছে এনজিওদের ভূমিকা, এমনটি জানান এই জনপ্রতিনিধি। স্থানীয় কোনো ছেলেবেলেকে এনজিওরা চাকরিতে দেয় না। প্রত্যেকটা এনজিওতে রোহিঙ্গা কর্মী নিয়োগ দিচ্ছে, যার কারণে স্থানীয়দেরকে চাকরি দেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে প্রত্যাবাসনের ব্যাপারে আশাবাদী এমনটি জানালেন জেলা প্রশাসক। রোহিঙ্গা প্রত্যাবাসনগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের যে মন্ত্রণালয় যারা আছে, কনসার্ন যারা আছে, তারা এটা নিয়ে কাজ করছে। এই মুহূর্তে অন গ্রাউন্ডে আমাদের কাছে কোনো নির্দেশনা আমাদের কাছে নেই। আমরা আশাবাদী থাকবো সেটাই যে হয়তো এই প্রত্যাবাসন একসময় শুরুই হবে। কক্সবাজারের উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে বর্তমানে নতুন পুরাতন মিলিয়ে প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। আর এই কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা না গেলে প্রতি বছর বৃদ্ধি পাবে রোহিঙ্গার জনসংখ্যা, বাড়বে অপহরণ, খুন, ডাকাতি, মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ড। তাই আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চান স্থানীয়রা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্কুল ছাত্রীর মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্ত রায়হান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে জড়িত অন্যান্যরা এখনও ধরাছোঁয়ার বাহিরে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, প্রধান অভিযুক্ত রায়হান ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত। তবে এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ভোলায় করোনা সংকটে থাকা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। ভোলা সদর, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন সহ বিভিন্ন উপজেলায় দুর্গম চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত বসবাসরত গরিব ও দুস্থ 10,000 মানুষের মধ্যে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নৌকা, ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান। বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার আওয়ামী লীগে মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত এবং বিএনপি মনোনীত খান মতিয়ার রহমান শরণখোলা উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা দফতরে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী 26 সেপ্টেম্বর যাচাই বাছাই, 3 অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার এবং 20 অক্টোবর এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।